তুমি আমাকে মেরে ফেলতে পারো, কিন্তু আমার চিন্তাধারা কিভাবে মারবে? মৃত্যুর চোখে চোখ রেখে জীবনের শেষ ক্ষণগুলোতে চেয়ে এই কথাগুলো চিৎকার করে বলছিলেন। তিনি জানিয়ে দিচ্ছিলেন, আজ তিনি চিরতরে নীরব হয়ে গেলেও যে আদর্শ তিনি শুরু করেছেন তা কখনোই শেষ হবে না। মাত্র 40 বছরের জীবনে এই মানুষটি শুধু ইতিহাসের পাতায় নিজের ছাপই রাখেননি, বরং এমন এক বিপ্লবের স্ফুলিঙ্গ জ্বালিয়েছেন যা তার মৃত্যুর 50 বছর পরও জীবন্ত রয়েছে। মাত্র 15 বছর বয়সে যখন কলেজ থেকে এক রাজনৈতিক র্যালিতে যেতে বলা হয়, তখন তিনি বলেছিলেন, র্যালিতে যাব যাতে পুলিশ লাঠি মেরে তাড়িয়ে দেয়? যদি আমাকে র্যালিতে পাঠাতে চাও তাহলে আমাকে একটা বন্দুক দাও। সামরিক প্রশিক্ষণ না থাকলেও এই মানুষটি আমেরিকার পুতুল সরকার থেকে দেশকে মুক্ত করার জন্য নিজের জীবন বাজি রেখেছিলেন। তিনি শুধু কিউবার স্বাধীনতার জন্য নয়, আরও অনেক দেশের মুক্তি সংগ্রামে অংশ নিয়েছিলেন। আজ কেউ তাকে নায়ক বলেন, কেউ বলেন জেদি বিপ্লবী। আবার কিছু দেশ আছে যেখানে চে গেভারাকে সোজাসুজি সন্ত্রাসী হিসেবেও দেখা হয়। চে ছিলেন এমন একজন যিনি নিজের মতাদর্শের প্রতি অটল ছিলেন এবং কোনো ধরনের আপোষ করতে জানতেন না। চাইলে ক্ষমতায় এসে ফিদেল কাস্ত্রের সঙ্গে কিউবাতেই রাজত্ব করতে পারতেন, কিন্তু তার জীবন এক দেশের স্বাধীনতায় সীমাবদ্ধ ছিল না। তিনি চেয়েছিলেন পুরো পৃথিবী থেকে পুঁজিবাদকে উপড়ে ফেলে দিতে। চেয়েছিলেন বিদ্রোহের জীবন্ত প্রতীক, যার জীবনের আসল উদ্দেশ্যই ছিল বিপ্লবকে জাগিয়ে রাখা। আমেরিকার মতো পুঁজিবাদী শক্তি তাকে বলেছে সন্ত্রাসী, অন্যদিকে কমিউনিস্ট দেশগুলো তাকে বলেছে বিপ্লবী। কিন্তু বাস্তবতা হলো, কোনো মানুষ একেবারে সাদা বা একেবারে কালো হয় না। তাই চেকে একটি সংজ্ঞায় বেঁধে রাখা ঠিক নয়। তাহলে তিনি কে ছিলেন? কেন তার মৃত্যুর 50 বছর পরও ইতিহাস তাকে ভুলতে পারেনি? কেন আজও চে গেভারাকে বৈশ্বিক বিপ্লবীদের প্রতীক হিসেবে দেখা হয়? সাথে আছি আমি বেলাল হাবিব এবং আপনারা দেখছেন বেলাল হাবিব অফিসিয়াল। চে গেভারা জন্মের সময় আর্নেস্তো রাফায়েল গেভারা নামেই পরিচিত ছিলেন। তিনি 14 জুন 1928 সালে আর্জেন্টিনার রোসারিও শহরে জন্মগ্রহণ করেন। তাদের পরিবার ছিল মধ্যবিত্ত, অর্থাভাব কোনোদিনই ছিল না। চে জন্মেছিলেন আর্জেন্টিনায়, কিন্তু তার পূর্বপুরুষরা ছিলেন আইরিশ। তাই ছোটবেলা থেকেই দাদির কাছে আয়ারল্যান্ডের গল্প শুনতেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি আয়ারল্যান্ডের ইতিহাস, রাজনীতি আর সংস্কৃতি সম্পর্কে গভীরভাবে জানতে থাকেন। চে পড়াশোনার প্রতি অদম্য আগ্রহী ছিলেন। তাদের বাড়িতে প্রায় 3000 বইয়ের লাইব্রেরি ছিল, আর এর বেশিরভাগ বই তিনি পড়ে ফেলেছিলেন। বিজ্ঞানও তার গভীর আগ্রহের জায়গা ছিল। বাড়ির গ্যারেজে তিনি নিজের হাতে একটি ছোট ল্যাবও তৈরি করেছিলেন। চে ছোটবেলা থেকেই অ্যাস্থমায় ভুগতেন। অদ্ভুত ব্যাপার হলো, অ্যাস্থমা থাকা সত্ত্বেও তিনি দুর্দান্ত অ্যাথলিট ছিলেন। সাঁতার, ফুটবল, সাইক্লিং, শুটিং সবেতেই দক্ষ। কবিতা এবং রাজনীতিতেও তার আগ্রহ উল্লেখযোগ্য ছিল। তিনি খুব কম বয়সে পাবলো নেরুদা, জন কিটস, কার্ল মার্কস, লেনিন সহ বহু সাহিত্যিক ও দার্শনিককে পড়ে ফেলেন। জ্ঞান ও বুদ্ধিমত্তায় তিনি সমবয়সীদের থেকে বহু এগিয়েছিলেন। 1948 সালে তিনি বুয়েনোস আয়ারেস ইউনিভার্সিটিতে মেডিকেল পড়তে ভর্তি হন। পড়াশোনার পাশাপাশি তার মনে জন্ম নেয় পৃথিবী দেখার স্বপ্ন, এবং সেটাই চিরতরে তার জীবন বদলে দেয়। প্রথমে তিনি উত্তর আর্জেন্টিনার বিভিন্ন প্রদেশে 4500 কিলোমিটারের এক দীর্ঘ ভ্রমণ করেন। একটি ছোট্ট মোটর চালিত সাইকেলেই তিনি এই ভ্রমণ সম্পন্ন করেন। তারপর দ্বিতীয় ভ্রমণ, যা তার জীবনের সবচেয়ে বড় মোড়। 1952 সালে বন্ধু আলবার্তো গ্রানাদোর সঙ্গে 8000 মাইলের মোটরসাইকেল সফরে বেরোন। এই সফরেই চে পৃথিবীকে অন্য চোখে দেখেন। যেখানেই গেছেন, অত্যাচার, দারিদ্র্য, ক্ষুধা, শোষণ এসব তার হৃদয়কে নাড়িয়ে দেয়। তিনি দেখেন পুঁজিবাদের দৌরাত্মে ধনী আরও ধনী হচ্ছে, গরিব আরও গরিব, সর্বত্র অনাচার ও বৈষম্য। এই যাত্রার ডায়েরি থেকেই পরে সৃষ্টি হয় বিখ্যাত বই দ্য মোটরসাইকেল ডায়েরিজ, যা নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলার হয়। 2004 সালে একই নামে একটি চলচ্চিত্রও নির্মিত হয়। এই সফরই চেকে বদলে দেয়।
এক ধনী পরিবারের ছেলে হয়েও তিনি আজীবন গরিব ও নিপীড়িত মানুষের জন্য কাজ করার সিদ্ধান্ত নেন। মোটরসাইকেল যাত্রা শেষে তার মনে জন্ম নেয় নতুন এক আদর্শ, পুঁজিবাদ বিরোধী বিপ্লব। 1953 সালে তিনি গুয়াতেমালায় যান। সেখানকার প্রেসিডেন্ট জাকোবো আরবেনজ সামাজিক বৈষম্য দূর করতে কাজ করছিলেন, কিন্তু আমেরিকা তার বিরোধিতা করে, কারণ দেশটি তখন যে কোনো বামপন্থী সরকারকে শত্রু মনে করত। সিআইএর সহায়তায় আমেরিকা আরবেনজ সরকারকে উৎখাত করে। গুয়াতেমালায় আমেরিকার সেনা ঘাঁটি স্থাপন হয়। এটা দেখে চেয়ে বুঝলেন, যে দেশই এগোতে চাইবে আমেরিকা তাকে থামিয়ে দেবে। চে বিভিন্ন বিদ্রোহী গ্রুপে যোগ দেন। এখানেই তার ডাকনাম চে গেভারা জন্ম নেয়। যদিও সফল হননি, তবুও তিনি লড়াই থামাননি। 1954 সালে মেক্সিকোতে গিয়ে তিনি একটি হাসপাতালে চিকিৎসক হিসেবে কাজ শুরু করেন। এখানেই ভাগ্যের মোড় ঘুরে যায়। ফিদেল ও রাউল কাস্ত্রোর সঙ্গে তার দেখা হয়। কিউবাতে বাতিস্তার একনায়কতান্ত্রিক শাসন চলছিল, যা আমেরিকার সম্পূর্ণ পুতুল সরকার ছিল। ফিদেল এই শাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। ফিদেলের বিপ্লবী ইতিহাস ও চেতনা চেয়ের মনে দাগ কেটে যায়। তাই ফিদেল তাকে 26 জুলাই মুভমেন্টে যুক্ত করেন। চে শুধু ডাক্তার ছিলেন না, গেরিলা যুদ্ধ, মেডিকেল ইউনিট, অস্ত্র তৈরি, প্রশিক্ষণ সব কিছুতেই তিনি ছিলেন দক্ষ। কাস্ত্রো ও চে মিলিটারি ট্রেনিং দেন 82 জন যোদ্ধাকে। পুরনো গ্রানমা নামের জাহাজে করে তারা কিউবায় প্রবেশের চেষ্টা করেন, কিন্তু বাতিস্তা সরকার আগেই খবর পেয়ে আক্রমণ চালায়। 82 জনের প্রায় সকলেই নিহত হন। যারা বেঁচে যান তাদের মধ্যে একজন ছিলেন চে। তারা পালিয়ে সিয়েরা মাস্ত্রা পর্বতে আশ্রয় নেন। সেখানেই নতুন করে সংগঠিত হতে থাকেন। পর্বতের মানুষ চে ও কাস্ত্রোকে সমর্থন করা শুরু করে। চে দেখলেন সেখানে কোনো স্কুল নেই, বিদ্যুৎ নেই, চিকিৎসা নেই। 40% মানুষ নিরক্ষর। তিনি যুদ্ধের প্রস্তুতির পাশাপাশি গ্রেনেড ফ্যাক্টরি, রুটি বেকারি, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র সব কিছু তৈরি করা শুরু করেন। পত্রিকা চালু করেন যাতে মানুষ তথ্য জানতে পারে। এই কারণেই চে সাধারণ মানুষের জীবনের নায়ক হয়ে ওঠেন।